গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কিছু জেনেটিক ট্রেট সমূহের পেডিগ্রি চার্ট নির্মাণ ও তার বিশ্লেষণ, অর্থাৎ প্রিপারেশন অ্যান্ড অ্যানালিসিস অফ পেডিগ্রি চার্ট অফ সাম কমন জেনেটিক ট্রেটস। এখন এই পেডিগ্রি চার্ট ব্যাপারটা কি? পেডিগ্রি চার্ট অ্যাকচুয়ালি অনেকে বলে এটাকে ফ্যামিলি ট্রি বলা যায়। তার কারণটা হচ্ছে, ধরো কোনো একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে একটা কোনো বিশেষ বৈশিষ্ট্য বা রোগ বিভিন্ন প্রজন্মের মধ্যে বা জেনারেশনের মধ্যে ঘুরে ফিরে আসছে। এখন কোথার থেকে এই সাধারণ অবস্থায় যদি খুব মারণকারী না হয়, মানে খুব লেথাল না হয়, তাহলে এই নিয়ে কেউ অতটা মাথা ঘামায় না। কিন্তু অনেক ক্ষেত্রে সায়েন্টিস্টরা এইগুলো করে, মানে জেনারেল কোনো ট্রেট অর্থাৎ ক্যারেক্টার সেটা কেন আসছে সেটা দেখবার জন্যে একটা চার্ট তৈরি করেন। চার্টটা কিভাবে তৈরি হয়? কিছুই নয়, যে ধরো যে কোনো একজন মানে ব্যক্তি তার বাবার যে অ্যানসেস্টার অর্থাৎ বাবার দিকের এবং মায়ের দিকের যে অ্যানসেস্টার, সেই টোটাল মানে মায়ের দিকে যত পেছন দিকে হাঁটতে থাকো আর বাবার দিকে পেছন দিকে হাঁটতে থাকো, তো সেইখান থেকে একটা ফ্যামিলি ট্রি মতো বানানো হয়। তো এই যে চার্টটা তখন তৈরি হবে, মানে এর সঙ্গে ওর বিবাহ হয়েছে, এদের এতগুলো সন্তান, এর মধ্যে এতজন পুরুষ, অতজন মহিলা, অমুক তমুক, এই যে ব্যাপারগুলো, এই জিনিসটাকে তখন করবার পরে বিশ্লেষণ করা হয় যে কার থেকে কিরকম ভাবে জিনিসটা বা সেই ক্যারেক্টার বা সেই রোগটা আসছে। ওকে, তো এই পেডিগ্রি চার্টের একটা মেন মানে স্টেম বডি থাকে, যেখানে মেন পার্টটা থাকছে। এবারে ধরো যে কারোর সঙ্গে কারোর বিবাহ হয়েছে, সে তো সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত আগে ছিল না, বিবাহ হবার পরে তারপরে সে সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত হলো, তো সেইখান থেকেও রোগটা বা সেই ক্যারেক্টারটা আসতে পারে। তো এইভাবে যে চার্টটাকে বিশ্লেষণ করা হয়, সেই চার্টটাকেই বলা হচ্ছে পেডিগ্রি চার্ট। অ্যান্ড এর থেকে সেইটাকে বিশ্লেষণ করা হয় যে এটা যে এই ট্রেটটা যেটা আছে অর্থাৎ ক্যারেক্টারটা, সেটা অটোজোমাল না সেক্স লিঙ্কড অর্থাৎ এক্স ক্রোমোজোম দিয়ে আসছে, না হল্যান্ড্রিক জিন ওয়াই ক্রোমোজোম দিয়ে আসছে। এবার এই বৈশিষ্ট্যটা অর্থাৎ ক্যারেক্টারটা বা ট্রেট যাই বলো, সেইটা তোমার প্রকট না প্রচ্ছন্ন অর্থাৎ ডমিনেন্ট না রিসেসিভ জিন দিয়ে আসছে। তো দ্যাট ইজ পেডিগ্রি চার্ট। তো তোমাদের সিলেবাসে কিছু পেডিগ্রি চার্ট এরকম ইনক্লুড করেছে। একটা হচ্ছে তোমার রোলিং টাং, একটা মানে গোটানো জিহ্বা, কানের লোব, ইয়ার লোব অর্থাৎ এই জিনিসটা কানের, ওকে, ব্লাড গ্রুপ, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, উইডো স্পিক, এইগুলোকে ইনক্লুড করেছে। তো সেইগুলো যে পেডিগ্রি চার্ট আছে সেইটাকে বোঝাতে গেলে তোমাদের আগে পেডিগ্রি চার্ট সম্বন্ধে একটা ধারণা করতে হবে। আমি আজকে সেই পার্টটাই বলবো, পেডিগ্রি চার্ট গুলো বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ সেটা অটোজোমাল ডমিনেন্ট হলে কিরাম চার্টের ক্ষেত্রে কিরাম তার ক্যারেক্টার গুলো হবে, রিসেসিভ হলে অটোজোমাল রিসেসিভ হলে তার ক্ষেত্রে ক্যারেক্টার গুলো কিরাম হবে, সেক্স লিঙ্ক ডমিনেন্ট বা রিসেসিভ হলে তার ক্ষেত্রে ক্যারেক্টার গুলো কিরাম হবে পেডিগ্রি চার্টের, বা হল্যান্ড্রিক জিন যদি হয় অর্থাৎ ওয়াই ক্রোমোজোম দিয়ে যদি আসে তার ক্ষেত্রে ক্যারেক্টার গুলো হবে। এইটা যদি বুঝতে না পারো তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের ওই যেগুলো বললাম যে কালার ব্লাইন্ডনেস, রোলিং টাং, উইডো স্পিক এটসেট্রা, এইগুলো যখন পেডিগ্রি চার্টের মাধ্যমে আমি বিশ্লেষণ করতে যাব না, তখন তোমরা কিছু বুঝতে পারবে না যে এইটা কেন হলো। অর্থাৎ তোমাকে আগে এবিসিডিটা শিখতে হবে, তারপরে তুমি পুরো জিনিসটাকে ধরতে পারবে যে কেন কি হচ্ছে। তো আজকে আমি এই সিরিজটার অ্যাকচুয়ালি হবে, আজকে হচ্ছে পেডিগ্রি চার্টটাকে নিয়ে আমি বলবো, এবং তারপরে যেটা হবে সেগুলো ওই বিভিন্ন ক্যারেক্টার গুলোর যে পেডিগ্রি চার্ট গুলো থাকবে সেইটা। তো 5-6টা এরকম এইখানে সিরিজে ভিডিও থাকবে ছোট ছোট করে। একসঙ্গে করতে গেলে ভিডিওটা ভীষণ রকম বড় হয়ে যাবে, তখন তোমাদেরই কিন্তু আর দেখতে ধৈর্য থাকবে না। এই ক্ষেত্রেও হয়তো বেশ খানিকটা লম্বা হবে, কারণ এডুকেশনাল ভিডিও তো, সেক্ষেত্রে একটু বড় হতে পারে। তো আজকে তোমাদের সামনে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে জাস্ট পেডিগ্রি চার্ট গুলো কিরকম হয়। তবে হ্যাঁ, এখানে একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখছি,
যে এই চার্টগুলোকে করবার জন্য বিশ্লেষণ তো আমি করছি, বাট চার্টগুলোকে করবার জন্য তার যে ছবি বা তার যে চার্টগুলোর যে ছবি সেইগুলো বিভিন্ন বই থেকে বা নেট থেকে আমাকে ডাউনলোড করতে হয়েছে বা তুলতে হয়েছে। ওকে, তো এই ডিসক্লেমারটা আমি দিয়ে রাখলাম। তো চলো আজকে আমরা পেডিগ্রি চার্টটাকে বুঝে নিই। ওকে, চলো আজকে তাহলে শুরু করা যাক। যেটা তোমাদের সিলেবাসে আছে, জেনেটিক ট্রেট সমূহের পেডিগ্রি চার্ট নির্মাণ ও তার বিশ্লেষণ, অর্থাৎ প্রিপারেশন অ্যান্ড অ্যানালিসিস অফ পেডিগ্রি চার্ট অন সার্টেন জেনেটিক ট্রেটস। এখন এই যে ভিডিওটা আমি করব, এই ভিডিওটা প্রথমেই বলে রাখি 4-5টা পার্টে হবে। তার কারণ একটা পার্টে করতে গেলে জিনিসটা এতটা বড় হয়ে যাবে ভিডিওটা, যে তোমাদের আর দেখবার হয়তো ধৈর্য থাকবে না। তো এইখানে তোমাদের যে জেনেটিক ট্রেটস গুলো যে দিয়েছে, তার মধ্যে আছে উইডোস্পিক, ইয়ারলোব, ব্লাড গ্রুপ, কালার ব্লাইন্ডনেস, এরকম 4-5টা আছে। তো প্রত্যেকটার আলাদা আলাদা করে তার পেডিগ্রি চার্ট দেখাবো এবং তার বিশ্লেষণ অ্যানালিসিস করে দেখাবো যে কোনটা কি ধরনের ব্যাপার। তবে তার আগে এই জিনিসটা তোমাদের একটু বুঝে রাখা ভালো, কারণ এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালেও যেমন ছবির মাধ্যমে দেখাতে বলেছে, পিকচারের মাধ্যমে, প্র্যাকটিক্যালে তো রয়েছে, তার সঙ্গে থিওরিতেও তোমাদের থাকছে। এবং সেইখানে কম্পিটিটিভ এক্সামেও যেটা দেয়, অনেক সময়তে কিছু পেডিগ্রি চার্ট দিয়ে দেয়। পেডিগ্রি চার্ট দিয়ে বলে এটা কি ধরনের পেডিগ্রি চার্ট, অর্থাৎ অটোজোমাল না সেক্স লিঙ্কড নাকি হল্যান্ড্রিক অর্থাৎ ওয়াই ক্রোমোজোম যুক্ত, এবং সেটা প্রকট অর্থাৎ ডোমিন্যান্ট না প্রচ্ছন্ন অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টারকে শো করছে। তো এই জন্যে ওই যে তোমাদের সিলেবাসের যেগুলো আছে, অর্থাৎ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, উইডোস্পিক এসেট্রা বা ব্লাড গ্রুপ যা যা আছে, সেইগুলোতে যাবার আগে নর্মাল পেডিগ্রি চার্টটা তোমাদেরকে এই ফার্স্ট পার্টে আমি একটু ডেসক্রাইব করব, যে নর্মাল পেডিগ্রি চার্টে তোমরা কি দেখলে এবং তার কি কি ক্যারেক্টার থাকলে সেই পেডিগ্রি চার্টটা কি ধরনের হয়, অটোজোমাল হয় না সেক্স লিঙ্কড হয় না হল্যান্ড্রিক হয়, নাকি সেটা প্রকট হয় অর্থাৎ ডোমিনেন্ট বা প্রচ্ছন্ন অর্থাৎ রিসেসিভ। তো এই ব্যাপারগুলো তোমাদের আগে একটু জেনে রাখা ভালো দরকার, না হলে কিন্তু পেডিগ্রি চার্টের অ্যানালিসিস করতে গিয়ে তোমরা পরে সমস্যায় পড়বে। এবং এটা যদি খুব ভালো করে দেখো, তাহলে তোমরা, আমি চেষ্টা করছি ভালো করে বোঝাবার জন্য, তাহলে যখন কম্পিটিটিভ এক্সামে কোনো পেডিগ্রি চার্ট তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা সেটাকে কিন্তু খুব ভালো করে, মানে তখন তোমাদের ওটা দিয়ে, ওই বললাম যে দিয়ে দেয়, দিয়ে কিন্তু বলে যে এটা কি ধরনের পেডিগ্রি চার্ট, তো সেইটাও তোমরা ক্র্যাক করতে সুবিধে হবে তোমাদের। ওকে, তো চলো নেক্সট পিকচারে আসা যাক। প্রথমে দেখো যে মানে পিকচারটা আমি ফোকাস করেছি, সেখানে যেটা দেখা যাচ্ছে যে বলছে বংশতালিকায় ব্যবহৃত বিভিন্ন সংকেত ও তার অর্থ। এখন বংশতালিকা মানে হচ্ছে পেডিগ্রি চার্ট, উপরে লিখেও দিয়েছি। তো আমাদের যেমন পেরিওডিক টেবিল তোমরা করেছো কেমিস্ট্রিতে, বিভিন্ন যে মৌলগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, তার যেমন ডিফারেন্ট সংকেত বা চিহ্ন দিয়ে আমরা ডিনোট করি, তেমনি পেডিগ্রি চার্টের ক্ষেত্রেও এই চিহ্নগুলো কিন্তু মানে ডিনোট করছে। এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, এর পাশে পাশে লেখাও আছে বাংলায়। স্কোয়ার যদি দেখো শুধু, সেটা হচ্ছে পুরুষ, গোল হলে স্ত্রীলোক, এইরকম স্কোয়ার আর গোলের মধ্যখানে যদি একটা লাইন থাকে, সেটা হচ্ছে মানে সেক্সুয়াল মেটিং হয়েছে, ঠিক আছে। আবার এইরকম চৌকো আর গোল তার পাশে এইটা, মানে এদের মধ্যে মেটিং হওয়ার ফলে এই দুটো হচ্ছে সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এই দুটো সন্তান, এইগুলো সন্তান সব হয়েছে দেখা যাচ্ছে। এখানে হয়েছে ডাইজাইগোটিক টুইন আর কি, ঠিক আছে, এইটা হচ্ছে ডাইজাইগোটিক, একটা ছেলে একটা মেয়ে। আবার এইখানে হচ্ছে তোমার কিন্তু সদৃশ হবে, এখানে লেখাটা ডাইজাইগোটিক, সবকটাতেই ডাইজাইগোটিক করেছে, ডাইজাইগোটিক হতে পারে, সদৃশ, এই দুটো সদৃশও হতে পারে, যেমন মানে আইডেন্টিক্যাল টুইনও হতে পারে। এবার আত্মীয়দের মধ্যে যদি বিবাহ হয়, কিছু কিছু কমিউনিটি আছে আমাদের আমাদের মানে হোল ওয়ার্ল্ডে, তাদের আত্মীয়দের মধ্যেই বা নিজেদের পরিবারের মধ্যেই তাদের বিয়ে হয়, ঠিক আছে। ভাই বোনদের মধ্যে অ্যাকচুয়ালি হয় না, কিন্তু নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হয়। তাহলে এখানে দুটো লাইন আছে। এইখানে হচ্ছে মোনোজাইগোটিক বা সদৃশ টুইন হলে কিন্তু, এটাকে সরি, এটা ডাইজাইগোটিক টুইন হলে দুটো আলাদা থাকবে, আর মোনোজাইগোটিক হলে বা সদৃশ যমজ হলে এইখানে দুটো করে তারপরে মধ্যখানে আর একটা লাইন দিয়ে দেওয়া হচ্ছে। ওকে,
অজানা লিঙ্গ, অর্থাৎ যদি তার লিঙ্গ জানা যাচ্ছে না কি, যেটা মানে হয় থার্ড জেন্ডার, সেখানে এরকম একটা মানে তোমার বরফি শেপের একখানা ইয়ে করেছে, 2 3 এগুলো হচ্ছে সন্তান কতগুলো, পুত্র বা কন্যা সন্তান কতগুলো হয়েছে। এরকম যদি লাল করে দেয় তাহলে হচ্ছে আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ এটা হলে পুরুষ আক্রান্ত, এটা হচ্ছে স্ত্রী আক্রান্ত। এরম যদি হাফ হাফ করে দেয় তাহলে হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য হেটেরোজাইগাস, অর্থাৎ অটোজোমাল জিন আছে যেটাতে রিসেসিভ ক্যারেক্টার থাকার জন্য এটা হচ্ছে হেটেরোজাইগাস। গোলের মধ্যখানে একটা ডট, লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বাহক, অর্থাৎ সেক্স লিঙ্কড রিসেসিভ ক্যারেক্টার কিন্তু সে ক্যারিয়ার। এই সাইনটার মানে হচ্ছে মৃত, অর্থাৎ ডেড। এইটার মানে হচ্ছে গর্ভপাত, অজানা লিঙ্গ। এই দুটো সাইনের মানে হচ্ছে, দেখো তলার দিকে অ্যারো আছে এইরকম, এটা হচ্ছে প্রোপোজিটাস অ্যান্ড প্রোব্যান্ড। এই প্রোপোজিটাস অ্যান্ড প্রোব্যান্ড এই ব্যাপারটা হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে কোনো বংশতালিকায় প্রথম মানে একটা যে বংশ তালিকা হয় পেডিগ্রি যেটা, সেইটা প্রথম জিনগত ত্রুটিটা ধরা পড়ে। এখন যেটা প্রোব্যান্ড এখানে এরম ভাবে দিয়েছে বটে, তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রোব্যান্ড এটা কিন্তু জেন্ডার নিউট্রাল। যদি সেটা ছেলে হয় তাহলে বলে প্রোপোজিটাস, আর যদি সেটা মেয়ে হয় তাহলে সেটাকে বলবে প্রোপোজিটা। একটা জিটাস, একটা জিটা। ওকে, এখন পেডিগ্রি ব্যাপারটা, এই যে চার্টটা, এটা আমরা কেন করব, এটা হচ্ছে একটা বংশের ইতিহাস। যে কোনো একটা বংশে দেখা যাচ্ছে পার্টিকুলার কোনো একটা বৈশিষ্ট্য বা কোনো একটা রোগ দেখা যাচ্ছে, তো সেটা কোথা থেকে এলো, সেখানে তার বংশ ইতিহাস যদি আমি ঘাটি, দুটো দিক থেকে হয় একটা বংশের ইতিহাস, একটা আমাদের আমাদের যে বাবা তার পূর্বপুরুষের দিক থেকে, আর একটা হচ্ছে মা তার পূর্বপুরুষের দিক থেকে। তো কোন সন্তানের ভাই বোনের সংখ্যা ও সম্পর্ক, তাদের পিতা ও মাতা, এমনকি পিতামহ ও তার পরিবার, মাতামহ মানে মায়ের দিকের যে বাবা আর কি, ঠিক আছে, মায়ের বাবা ও তার পরিবার প্রভৃতি সম্পর্ক থেকে যে ইতিহাস দেখানো হয় তাকেই আমরা হচ্ছে বংশতালিকা, এই বংশ ইতিহাস বা পেডিগ্রি বলি। তো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমরা যে বিভিন্ন জেনারেশনে মানুষের যে সম্পর্ক যেটা দেখাই, এই সাংকেতিক চিহ্নগুলোকে আমরা ব্যবহার করে জেনারেশন 1 জেনারেশন 2 এরম করে করে যে তার কমপ্লিট বংশের যে ইতিহাসটা দেখানো হয়, সেইটাকেই বলা হচ্ছে পেডিগ্রি চার্ট। উত্তরাধিকার সূত্রে বিভিন্ন জেনেটিক বৈশিষ্ট্য সঞ্চারিত হবে। তো বংশতালিকার সাহায্যে এই সঞ্চারণের পথ বোঝার জন্য ফেনোটাইপিক বৈশিষ্ট্যের তথ্য নথিভুক্ত করে তার তুলনাপূর্বক বিশ্লেষণ করা, অ্যানালিসিস করার পদ্ধতিকে বলা হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস। ওকে, তো এবার চলো মানে স্বাভাবিক বা অস্বাভাবিক, অস্বাভাবিক বলতে কিছু রোগ আর কি, আর স্বাভাবিক বলতে এইগুলো রোগ নয়, এগুলো আমাদের বিভিন্ন বংশের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য, বংশের যে বিভিন্ন লোকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তো এইরকম কিছু জেনেটিক ট্রেটের পেডিগ্রি অ্যানালিসিস আমরা তো করব, কিন্তু তার আগে ওই যেটা বললাম যে অটোজোমাল ডমিনেন্ট বা অটোজোমীয় প্রকট বা রিসেসিভ যে ক্যারেক্টারগুলো আছে, বা এক্স ক্রোমোজোম বাহিত যেগুলো হচ্ছে সেক্স লিঙ্ক, তার প্রকট বা প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য, এবং ওয়াই ক্রোমোজোম বাহিত যে চরিত্রগুলো আছে তার পেডিগ্রি চার্টগুলো একটু প্রথমে দেখে নিই, আর কিভাবে তার অ্যানালিসিস করে সেটা বুঝে নিই। তার কারণ এটা যদি না বুঝতে পারো তাহলে পেডিগ্রি চার্ট তোমাদের সামনে যখন ফেলে দেবে তখন কিন্তু তোমরা সেটাকে ধরতে পারবে না যে এটা কি ধরনের পেডিগ্রি চার্ট দিয়েছে। ওকে, তো চলো নেক্সট পিকচারে যাওয়া যাক। এখানে ফার্স্ট পেডিগ্রি চার্টটা খেয়াল করো। এখানে যেটা দেখিয়েছি আমি ফার্স্ট পেডিগ্রি চার্টে, সেটা হচ্ছে একটা অটোজোমের, অটোজোম তোমরা জানো যেটা আমাদের দৈহিক বৈশিষ্ট্য বা আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারটাকে যে ডিনোট করছে, মানে তার যে জিনগুলো থাকছে সেইগুলোকেও রাখে আর কি। তো অটোজোমের, এবং তার সংখ্যা হচ্ছে আমাদের মানে দেহে মানব শরীরে 22 জোড়া, 22 পেয়ার্স, অর্থাৎ 44। তো অটোজোমের প্রকটধর্মী যদি জিন হয়, প্রকটধর্মী বলতে ডোমিনেন্ট ক্যারেক্টার, তাহলে কিরকম হবে। প্রথমে দেখো এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে জেনারেশন 1, এটা হচ্ছে জেনারেশন 2 এবং এটা হচ্ছে জেনারেশন 3। এখন এই তিনটে জেনারেশনকে তোমাদের একটা পেডিগ্রি চার্ট ফেলে দিয়ে বলবে এটা কি ধরনের, কিন্তু এই লেখাটা সেখানে থাকবে না। এটা যেমন আমি লিখে দিয়েছি তোমাদের বোঝবার সুবিধের জন্য, তখন কিন্তু এই লেখাটা লেখা থাকবে না, শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে এই চার্টটা ফেলে দেবে, জেনারেশন 1 2 3। এবার এইটা দেখে তখন কিটা
এটা যে প্রকটধর্মী আমি বলছি, কেন বলছি এবার দেখো, খেয়াল করো যে এইখানে কোনো একটা জেনেটিক ক্যারেক্টার এই যে লাল করে দিয়েছে, তার মধ্যে মানে এই জেনেটিক ক্যারেক্টারটা এই লালের মধ্যে আছে। ওকে, তাহলে প্রত্যেকটা জেনারেশনেই চরিত্রটির উপস্থিতি লক্ষ্য করা যাবে। ফার্স্ট জেনারেশনও করা যাচ্ছে, সেকেন্ড জেনারেশনও করা যাচ্ছে, থার্ড জেনারেশনও করা যাচ্ছে। বংশানুক্রমে স্ত্রী ও পুরুষ প্রায় সমসংখ্যায় চরিত্রটি আয়ত্ত করে। ফার্স্ট জেনারেশনে তো একটাই, ছেড়ে দাও, সেকেন্ড জেনারেশনে প্রায় সমসংখ্যায়, অলমোস্ট ইকুয়াল, পুরোপুরি ইকুয়াল নয়, কিন্তু স্ত্রী পুরুষ নির্বিশেষে থাকবে। এখানে দেখো তিনটে স্ত্রী আছে, একটা পুরুষ আছে, মানে পুরুষেও থাকবে, মানে মেলেও থাকবে, ফিমেলেও থাকবে। চারিত্রিক বৈশিষ্ট্যটি স্ত্রী বা পুরুষ সরাসরি সন্তান সন্ততিতে সঞ্চারিত করতে পারে, অর্থাৎ স্ত্রী বা পুরুষ, এটা স্ত্রীদের দিয়ে রেখি, যেটা পুরুষেও হতে পারতো, তো তার থেকে ডাইরেক্টলি তার ছেলে মেয়েদের মধ্যে, এটা মেয়ে এবং এটা ছেলে, এই ছেলে মেয়েদের, মেয়ে বা ছেলেদের মধ্যে ইনহেরিট হবে। এখানে এর ক্ষেত্রেও তাই। ওকে, এবারে বিশিষ্ট চরিত্র সম্পন্ন পিতা ও মাতা এমনও সন্তানের জন্ম দিতে পারে যার মধ্যে চরিত্রটি নাও থাকতে পারে। দেখো এই একটা ক্যারেক্টার ছিল, তো এদের মধ্যে সেই ক্যারেক্টারটা এসছে বা এর মধ্যে এসছে, কিন্তু এদের মধ্যে আসেনি, অর্থাৎ সেটা নাও হতে পারে, কিন্তু টোটাল যে তার সন্তান সন্ততির সংখ্যা, তার মধ্যে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবার মধ্যে সেটা থাকবে। ওকে, ব্যাকিডাক্টাইলি অর্থাৎ হাতে খড়বাকার আঙুল, মানে আঙুলগুলো ছোট ছোট। হান্টিংটনস ডিজিজ, যেটা হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেমের ক্ষয় হয়, ডিমেনশিয়া হবে, মৃত্যু হবে। হাইপার ক্যালসিমিয়া, যেটা রক্তে ক্যালসিয়ামের আধিক্য প্রভৃতি, এগুলো হচ্ছে মানুষের অটোজোমীয় প্রকট চরিত্রের উদাহরণ, অর্থাৎ অটোজোমাল ডোমিনেন্ট। প্রসঙ্গত উল্লেখযোগ্য এখানে যে মানুষের এমন কিছু জিনগত ত্রুটি বা বৈশিষ্ট্য আছে যেগুলো প্রকটধর্মী জিন দ্বারা নির্ধারিত হলেও, যেমন এই হান্টিংটন ডিজিজ, এটা খুব মারাত্মক একটা ডিজিজ, বাট স্বাভাবিক নিয়মেই জিনগুলো বেশি বয়সে প্রকাশ পায়, অর্থাৎ ছোটবেলায় কিছু বুঝবো না, একটু বড় বয়সে গিয়ে তখন এটা প্রকট প্রকাশ পাবে, এবং তখন কিন্তু সেই ব্যক্তির, সে মহিলা হতে পারে, সে পুরুষও হতে পারে, তার কিন্তু তখন প্রায় মৃত্যু ঘন্টা বেজে গেল, এটাই বলা যায়। ঠিক আছে, তো হান্টিংটন ডিজিজ এই ধরনের একটা রোগ। চলে আসছি নেক্সট পেডিগ্রি চার্টে। এটা হচ্ছে পেডিগ্রি চার্ট 2, এবং এখানে খেয়াল করে দেখো, এই যে লাইনটা দেখছো তোমরা, এই লাইনটা হচ্ছে জেনারেশন 1, এই লাইনটা হচ্ছে জেনারেশন 2, আর এইটা হচ্ছে জেনারেশন 3, অ্যান্ড এটা হচ্ছে জেনারেশন 4। চারটে জেনারেশনকে দেখিয়েছে। ওকে, এবারে এটা যেটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে অটোজোমের প্রচ্ছন্নধর্মী চরিত্রের বংশতালিকা, অর্থাৎ অটোজোমাল রিসেসিভ ক্যারেক্টার। এই ক্ষেত্রে কি হবে, যে এই ধরনের যে প্রচ্ছন্নধর্মী জিনগুলো, এগুলো বংশানুক্রমে যখন সঞ্চারিত হবে, তখন এই নিয়মগুলো কিন্তু এ ফলো করবে। এটা কি কি না, বংশানুক্রমে বিশেষ চরিত্র প্রতি জনুতে বা জেনারেশনে আবির্ভূত নাও হতে পারে। দেখো এই জেনারেশনে বিশেষ চরিত্রটা ছিল, মানে মা বাবার মধ্যে, মায়ের মধ্যে আছে, কিন্তু তার যে ছেলে বা মেয়ে হয়েছে তার মধ্যে নেই। ঠিক আছে, সাধারণত একটা জেনারেশন অন্তর চরিত্রটির বিকাশ ঘটে, কিন্তু তার নেক্সট জেনারেশনে দেখো, এদের মধ্যে হবার পরে নেক্সট জেনারেশনে কিন্তু চরিত্রটা এসে যাচ্ছে। ওকে, অর্থাৎ স্কিপ অফ জেনারেশন ঘটবে, মানে একটা জেনারেশনে থাকবে, একটা জেনারেশনে থাকবে না, এরকম একটা জেনারেশন আছে, একটা জেনারেশন নেই, আবার এইরকম স্কিপ অফ জেনারেশন এরকম লক্ষ্য করা যাবে। যৌনক্রমে স্ত্রী ও পুরুষ সমানভাবে চরিত্রটির প্রকাশ ঘটায়, অর্থাৎ মোটামুটি ইকুয়ালি এ প্রকাশ ঘটাবে স্ত্রী বা পুরুষের মধ্যে। পিতা ও মাতা যদি উভয় চরিত্রটার দ্বারা আক্রান্ত হয়, তবে সব সন্তানের মধ্যেই চরিত্রটা দেখা যাবে। এই ক্ষেত্রে খেয়াল করো এই জায়গাটা, এখানে মাতা এবং পিতা দুটোই কিন্তু চরিত্রটা আছে, এবং তার সব পুত্রদের মধ্যে, পুত্র এবং কন্যা যাই বলো, সন্তান, তাদের মধ্যে কিন্তু ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে খেয়াল করো, একজনের মধ্যে আছে আর একজনের মধ্যে নেই, যার জন্য স্কিপ অফ জেনারেশন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুজনেই ওই মানে জিনটা বহন করছে, প্রচ্ছন্নধর্মী জিনটা,
রিসেসিভ জিনটা, সেক্ষেত্রে হোমোজাইগাস হবার জন্য তার মানে এরা হয়ে গেছে হেটেরোজাইগাস। ওকে, হেটেরোজাইগাস হবার জন্য এর ক্ষেত্রে ধরো এটা তো প্রচ্ছন্নধর্মী বা রিসেসিভ, এর ক্ষেত্রে হয়তো প্রকটধর্মী জিন ছিল, যে কারণে সে যখন নেক্সট তার যে সন্তান হলো তার মধ্যে এটা চেপে দিল, অর্থাৎ রিসেসিভ জিনটাকে প্রকাশ পেতে দিল না। কিন্তু এইখানে যেহেতু দুটোই আক্রান্ত, আক্রান্ত বলতে সেই ক্যারেক্টারটা তার মধ্যে রয়েছে, সেহেতু হোমোজাইগাস হয়ে যাওয়ার জন্য এদের মধ্যে ছেলে মেয়ে নেক্সট জেনারেশনেই তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। পিতা ও মাতা উভয়ই চরিত্রটি সমন্বিত না হলেও তারা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের জন্ম দিতে পারে। এইখানটা খেয়াল করো, পিতা ও মাতা কেউই বিশেষ মানে চরিত্রটা সম্পন্ন নয়, বাট তাদের একটা সন্তান হয়ে গেছে, এইখানে একটা এখানে একটা, এবং সমানভাবে একটা মেয়ে একটা ছেলে, এই যে ছেলে এবং মেয়ে। কেন না, এর যদি আমি আরো ব্যাকে যাই এই জেনারেশনটা, তাহলে হয়তো দেখবো কারুর না কারুর মধ্যে ছিল, স্কিপ অফ জেনারেশন যেটা বললাম সেই জিনিসটা কিন্তু এইখানে হচ্ছে। আচ্ছা, অ্যালবাইনিজম, অ্যালবাইনিজম তোমরা জানো যে মানুষের চামড়ায় মেলানিন রঞ্জক থাকে না, ফলে চামড়া এবং চুল এগুলো পুরো সাদা হয়। ব্লুম সিনড্রোম, খর্বদেহ, চামড়ায় ঘা, ক্যান্সারের প্রবণতা, এই জিনিসগুলো দেখা যায়। থ্যালাসেমিয়া, যেটা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন করে, উৎপাদন, রক্তবাহু বন্ধ হয়ে যাওয়া, মৃত্যু, এইগুলো হতে পারে। থ্যালাসেমিয়া, অ্যালবাইনিজম, ব্লুম সিনড্রোম, এই রোগগুলো কিন্তু অটোজোমাল রিসেসিভ জিনের জন্য বা অটোজোমাল প্রচ্ছন্নধর্মী জিনের জন্য প্রকাশ পায়। ওকে, চলে আসছি নেক্সট চার্টে। এটা দেখো পেডিগ্রি চার্ট 3। এখানে যে চার্টটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রকটধর্মী জিনের চরিত্রের বংশ তালিকা, অর্থাৎ পেডিগ্রি চার্ট। অর্থাৎ এখানে যে জিনটা মানে মানে জিনটা আছে সেটা থাকছে এক্স ক্রোমোজোমে, অর্থাৎ সেক্স লিঙ্ক, এবং সেটা ডোমিনেন্ট। এবং এইখানেও 4টে জেনারেশন দেখানো হয়েছে, জেনারেশন 1, 2, 3, 4, মানে প্রত্যেকটা লাইন, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, জেনারেশন 4। ওকে, এবারে এইটা তোমরা বুঝবে কি করে যেটা সেক্স লিঙ্ক, অটোজোমাল নয়, এবং এটা যে ডোমিনেন্ট সেটাই বা তোমরা বুঝবে কি করে। এর কিছু নিয়ম আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো তোমরা। পুরুষে প্রকাশিত চরিত্রটা কখনো তার পুত্র সন্তানের মধ্যে বর্তাবে না। অর্থাৎ এইখানে দেখো পুরুষের মধ্যে জিনটা রয়েছে ডোমিনেন্ট, তার যে বিবাহের ফলে তার যে সন্তান হয়েছে কখনোই পুরুষদের মধ্যে সেটা আসেনি, সবসময় মেয়েদের মধ্যে গেছে। ওকে, কন্যা সন্তান পাবে কিন্তু কোনো পুরুষ সন্তান পাবে না, অর্থাৎ ফিমেল চাইল্ড পাবে, মেল চাইল্ড কিন্তু পাবে না তার ফাদারের কাছ থেকে এই ক্যারেক্টারটা। আর কোন স্ত্রী যদি কোনো বৈশিষ্ট্যের জন্য হেটেরোজাইগাস হয় তবে তার যে কোনো সন্তানের চরিত্রটা পাওয়ার সম্ভাবনা 50%। এই যে স্ত্রী আছে এখানে, এইটা এই হেটেরোজাইগাস, তার কারণ হচ্ছে এর মা ক্ষেত্রে জিনটা ছিল না, বাবার ক্ষেত্রে ছিল, তাই জন্য এ হেটেরোজাইগাস। কিন্তু যেহেতু প্রকটধর্মী জিন সেহেতু এ আক্রান্ত, আক্রান্ত বলতে এই জিনটার ক্যারেক্টারটা রয়েছে তার মধ্যে, ঠিক আছে, ডমিনেন্ট বলে। এবারে তার যেহেতু এ হেটেরোজাইগাস, তার যে বাচ্চা, তার মধ্যে যে কোনো সন্তান, সেটা মেল হতে পারে সেটা ফিমেল হতে পারে, চরিত্রটা পাওয়ার সম্ভাবনা অলমোস্ট 50%। এখানে দেখো দুটো ছেলে পেয়েছে একটা মেয়ে পেয়েছে। ওকে, তবে সবকটার ক্ষেত্রে দেখা যাবে না, এই কারণে যেহেতু এখানে তার স্বামী যে হাজবেন্ড তার মধ্যে ওই জিনটা নেই, অর্থাৎ এইগুলো সব হেটেরোজাইগাস হয়ে যাচ্ছে এইরকম। ওকে, মানুষের যে হাইপোফসফেটেমিয়া অর্থাৎ নামক যে হাড়ের ত্রুটি যেটা দেখা যায়, ডিফেক্ট, এক্স ক্রোমোজোমের একটি প্রকটধর্মী মিউটেশনের কারণে হয়ে থাকে। ওকে, তো এই গেল আমার এক্স ক্রোমোজোমের প্রকটধর্মী জিনগত চরিত্রের বংশ তালিকা। নেক্সট চার্টে আসি। এটা দেখাচ্ছি পেডিগ্রি চার্ট নাম্বার 4, এবং এটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্নধর্মী জিনগত চরিত্রের বংশ তালিকা। অর্থাৎ
এক্স ক্রোমোজোমের যে প্রচ্ছন্নধর্মী জিন, রিসেসিভ মানে জিন, তার যদি সেরাম থাকে তাহলে তার যে পেডিগ্রি চার্ট হবে সেটা হচ্ছে এইখানে। প্রথমেই তোমাদের যে চিহ্নগুলো আমি দেখিয়েছিলাম তাতে এটাতে বলেছিলাম আক্রান্ত, অর্থাৎ এক্ষেত্রে যে ফিমেল যে আছে, আচ্ছা প্রথমে জেনারেশন কটা দেখানো হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে জেনারেশন দেখানো হয়েছে। তো এইখানে ফার্স্ট জেনারেশনে দেখো ফিমেল যে, সে কিন্তু ওই জিনটাতে আক্রান্ত। ওকে, এবং প্রচ্ছন্নধর্মী যেহেতু জিন, এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই আক্রান্ত ফিমেল এর ক্ষেত্রে ফিমেল তিন রকমের হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক হতে পারে, সে আক্রান্ত নয়, তার মধ্যে ওই জিনটাই নেই। কিন্তু এই আক্রান্ত জিন যেটা বলছে এর ক্ষেত্রে দুরকম হতে পারে, ফিমেলরাই হচ্ছে ক্যারিয়ার হয়, আবার অ্যাফেক্টেডও হয়। তো এক্ষেত্রে যেটা এর হচ্ছে ক্যারিয়ার। ওকে, এবারে অ্যাফেক্টেড হলে এই পুরোপুরি লাল করে দেবে। ওকে, আচ্ছা এবারে ভালো করে খেয়াল করো এর নীতিগুলো কি বলছে। জিনটা কখনো পিতা থেকে পুত্রের মধ্যে সঞ্চারিত হবে না, দেখো পিতার থেকে কখনো পুত্রের মধ্যে আসছে না, তবে মাতামহ বা মানে মাতামহ মানে হচ্ছে মায়ের যে বাবা আর কি, তার থেকে দৌহিত্র অর্থাৎ নাতির মধ্যে সঞ্চারিত হতে পারে। ব্যাপারটা ভালো করে খেয়াল করো, এইখানটা খেয়াল করলে বুঝতে পারবে। এইখানটা দেখো সেকেন্ড থেকে ফোর্থ খেয়াল করো, ফোর্থ জেনারেশনে এখানে নাতি মেল, সে অ্যাফেক্টেড, তার মাতামহ খেয়াল করো, মানে তার মা তো এ, তার বাবা হচ্ছে এ, তার থেকে কিন্তু জিনটা এসছে। ওকে, তো মাতামহ থেকে দৌহিত্রের মধ্যে সঞ্চারিত হতে পারে। জিনটা কোনো পুরুষের মধ্যে থাকলে, তা যদি জিনটা কোনো পুরুষের মধ্যে থাকে তবে তা শুধু কন্যা সন্তানে সঞ্চারিত হয়। দেখো এখানে কোনো মেল কিন্তু অ্যাফেক্টেড হয়নি, ফিমেলের মধ্যে এসছে জিনটা। ওকে, এবং এমন কন্যা সন্তানটি জিনটির বাহিকা হয়, যে প্রথমেই বললাম ক্যারিয়ার হবে, এবং সে তার 50% পুত্রদের মধ্যে মানে সন্তানের মধ্যে জিনটাকে ছড়িয়ে দেবে। এই যে চারটের মধ্যে দুটো, 50%। চরিত্রটি পুরুষের মধ্যে প্রকাশের মাত্রা বেশি, পুরুষগুলো দেখো সব অ্যাফেক্টেড, টোটাল জিনিসটা খেয়াল করো সব অ্যাফেক্টেড, হোয়ারাস ফিমেল পার্ট যেগুলো আছে সেগুলো হয়েছে ক্যারিয়ার বেশিরভাগ ক্ষেত্রে। তো এইটাই হচ্ছে প্রচ্ছন্নধর্মী যে জিনটা আছে, প্রচ্ছন্নধর্মী যে চরিত্রের বংশ তালিকা, সেইটার বৈশিষ্ট্য। এক্স ক্রোমোজোমে কোনো জিন যদি প্রচ্ছন্নধর্মী হয় তবে স্ত্রী দেহে ওই জিনের প্রকাশ ঘটবার জন্য হোমোজাইগাস অবস্থার দরকার হবে, অর্থাৎ হেটেরোজাইগাস হলে সে অ্যাফেক্টেড হবে, কিন্তু অ্যাফেক্টেড হবে না, কিন্তু ক্যারিয়ার হবে। কিন্তু পুরুষে যেহেতু ওয়াই ক্রোমোজোম এই জিনটাকে বহন করেই না, সেহেতু হেমিজাইগাস অবস্থাতেই পুরুষ কিন্তু অ্যাফেক্টেড হবে, অর্থাৎ এক্সে থাকলেই অ্যাফেক্টেড হয়ে যাবে। ওকে, এমন জিনের জন্য প্রকাশিত পুরুষের কোনো বৈশিষ্ট্য পরবর্তী জন্তুতে বা জেনারেশনে কন্যা সন্তানের মধ্যে সঞ্চারিত হবে, অর্থাৎ পুরুষ থেকে কন্যার মধ্যে যাবে কিন্তু পুত্রের মধ্যে আসবে না। ওই কন্যা সন্তান যদি হেটেরোজাইগাস অবস্থায় থাকে তবে পরবর্তী জন্তুতে প্রচ্ছন্নই থাকবে। ঠিক আছে, কন্যা যদি হেটেরোজাইগাস অবস্থায় থাকে, এক্ষেত্রে স্ত্রী বা কন্যা সন্তানটিকে বলা হবে জিনটার বাহক। বাহক কন্যা সন্তান মাতামহ থেকে চরিত্রটি কন্যার মাধ্যমে দৌহিত্রের মাধ্যমে সঞ্চারিত করে, যে মাতামহ থেকে দৌহিত্রের মধ্যে সঞ্চারিত হয়েছে। অর্থাৎ এই আবার অনেক ক্ষেত্রে হয় কি, পিতামহ থেকে হয়, পিতামহ থেকে এই পিতামহী অর্থাৎ বাবার যে মা, তার থেকে বাবার মাধ্যমে মেয়েতে আসে। অতএব খেয়াল করো যে তিনটে যদি আমি দেখি, তিনটে জেনারেশন, মেল ফিমেল মেল, ঠিক আছে, আবার এখানটা খেয়াল করো ফিমেল মেল ফিমেল। তো এই যে ব্যাপারটা হচ্ছে একবার মেল একবার ফিমেল, এবং ক্যারেক্টারটা ওইভাবে কখনো দেখা যাচ্ছে যে সে ক্যারিয়ার হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে এলে সেটা প্রকট বৈশিষ্ট্য বা মানে ডোমিনেন্ট ক্যারেক্টার হিসেবে দেখা দিচ্ছে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ওকে, এবং এইভাবেই
এক্স ক্রোমোজোমের উপর যে প্রচ্ছন্নধর্মী জিনগত গুলো থাকে তার প্যাটার্নটা, তার যে ফ্লোটা এইভাবেই লক্ষ্য করা যায়। জেনারেলি আমাদের যে বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া যে রোগটা আছে, এইগুলো কিন্তু সেক্স লিঙ্কড রিসেসিভ ক্যারেক্টার। ওকে, লাস্ট যে চার্টটা আছে পেডিগ্রি 5, সেটাতে এবার আসি। এটা দেখো, দেখাচ্ছে পেডিগ্রি চার্ট 5। পেডিগ্রি চার্ট 5-এ যে চার্টটা দেখানো হয়েছে তাদের 3টে জেনারেশন দেখানো হয়েছে, 1 2 3। আচ্ছা, এবার খেয়াল করে দেখো সবকটা ক্ষেত্রেই মেল যে পার্ট গুলো আছে, মেল যারা, তারা লাল, অর্থাৎ তাদের মধ্যেই ক্যারেক্টারটা রয়েছে। এটা তুমি অ্যাফেক্টেডও বলতে পারো, অ্যাফেক্টেড ওইভাবে বলা যাবে না, মানে এটা আমাদের এক্স আর ওয়াই ক্রোমোজোম সেটা যে শুধুমাত্র আমাদের সেক্স ডিটারমিন করে তাই নয়, এর মধ্যে কিছু ফেনোটাইপিক ক্যারেক্টারের জিনও থাকে, ঠিক আছে, যেগুলো আমাদের এই যেমন একটু আগে তোমাদের দেখালাম এক্স ক্রোমোজোমের মধ্যে ফেনোটাইপিক ক্যারেক্টারের জিন। এক্স ক্রোমোজোম ছেলে বা মেয়ে এইটা তো করছেই, মানে এক্স আর ওয়াই ক্রোমোজোমের জন্য, এক্স ক্রোমোজোমের জন্য যেটা দেখা গেল হিমোফিলিয়া বা বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস বা হিমোফিলিয়া, এই রোগগুলো আছে, এগুলো ফেনোটাইপিক ক্যারেক্টারের মধ্যে চলে আসছে। তো এইখানেও তাই, জিনটা ওয়াই ক্রোমোজোমে আছে বুঝবে কি করে? পরপর যে মানে যেগুলো থাকবে আর কি, মানে জেনারেশন গুলো 1 2 3, 3টে জেনারেশন, 3টে জেনারেশনেই দেখবে তুমি ছেলেগুলোর মধ্যে এই জিনটার আধিক্য আছে, অর্থাৎ লাল হয়ে আছে। তুমি অ্যাফেক্টেডও বলতে পারো বা জিনটা ওখানে তার বৈশিষ্ট্য শো করেছে সেটাও বলতে পারো, ঠিক আছে। এইটাই হচ্ছে কেবলমাত্র পিতা থেকে তার পুত্রের মধ্যে সঞ্চারিত হবে জিনটা, কখনো কোনো ফিমেল চাইল্ড এই জিনটার উত্তরাধিকার পাবে না, ঠিক আছে। মানুষের যে হাইপার ট্রাইকোসিস আছে, অর্থাৎ মানুষের অনেক লোকের দেখবে, পুরুষের আর কি বিশেষ করে বহিঃকর্ণে, মানে কর্ণছত্র যেটাকে আমরা বলি পিনা, পিনায় চুল থাকে, কারণ বেশ বড় বড় ধরনের লোম থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ওয়াই ক্রোমোজোমীয় বৈশিষ্ট্য। এটা বংশ পরম্পরায় শুধু পুরুষদের মধ্যেই আসবে, অর্থাৎ তারও বাবার ছিল এইরকম ছিল ব্যাপারটা, ঠিক আছে। তো কিন্তু কখনো মেয়েদের মধ্যে এই জিনিসটা আসবে না। তো দিস ইজ ওয়াই ক্রোমোজোমীয় জিনগত চরিত্রের বংশ তালিকা পেডিগ্রি চার্ট 5। আজকে এই অবধি থাক, এরপরে করলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। আমি নেক্সট দিন তোমাদের যেগুলো দেখাবো সেইগুলো হচ্ছে যে তোমাদের সিলেবাসে যেগুলো দিয়েছে, রোলিং টাং, ব্লাড গ্রুপ, উইডো স্পিক, ইয়ারলোব, কালার ব্লাইন্ডনেস, এইগুলো এক একটা করে এক এক দিন দেখাবো। ওই জন্যই বললাম যে এই টোটাল সিরিজটাতে 4-5টা পার্ট হবে ভিডিওগুলোর, ঠিক আছে। তো তোমরা পরপর দেখলে প্রত্যেকটা জিনিসের অ্যানালিসিস পেডিগ্রি চার্টের, এবং তার ক্রসও অনেক ক্ষেত্রে দেখানো আছে, যে ক্রস গুলো করে কিভাবে জিনিসটা এলো সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। ওকে। তাহলে এতক্ষণ দেখলে তোমরা যে পেডিগ্রি চার্ট গুলো কিরকম হয়, অর্থাৎ অটোজোমাল ডোমিনেন্ট বা অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্কড অর্থাৎ এক্স ক্রোমোজোমীয় ডোমিনেন্ট বা রিসেসিভ অর্থাৎ প্রকট বা প্রচ্ছন্ন, এবং হল্যান্ড্রিক জিনের ক্ষেত্রে পেডিগ্রি চার্টের বৈশিষ্ট্যগুলো কিরকম হয়। কোনো ক্ষেত্রে দেখো স্কিপ অফ জেনারেশন আসছে, কোনো ক্ষেত্রে প্রত্যেকটা জেনারেশনেই এই ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে, কোনো ক্ষেত্রে ক্রিস ক্রস ইনহেরিটেন্স হচ্ছে, কোনো ক্ষেত্রে হল্যান্ড্রিক জিনের জন্য শুধুমাত্র বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি, শুধুমাত্র পুরুষদের মধ্যে পরপর জেনারেশন ওয়াইজ সেই ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে। তো এই পেডিগ্রি চার্ট গুলো যদি তোমরা খেয়াল করতে পারো, কারণ শুধুমাত্র তোমাদের যেটা করবে পরীক্ষার সময়তে একটা পেডিগ্রি চার্ট দিয়ে দেবে, সেটা শুধু প্র্যাকটিক্যাল বলে না, এটা থিওরির ক্ষেত্রেও আসবে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আসবে। একটা পেডিগ্রি চার্ট দিয়ে বলবে যে এই পেডিগ্রি চার্টে কোনো একটা ক্যারেক্টার আছে ধরো, তো সেইটা অটোজোমাল না সেক্স লিঙ্কড, ডমিনেন্ট না রিসেসিভ, এরকম একটা কোয়েশ্চেন করে দেবে। এখন এই চার্ট গুলোকে তোমরা যদি ঠিকমতো অ্যানালাইজ না করতে পারো,
তাহলে কিন্তু ওইখানে অ্যান্সারটা তোমরা ভুলভাল দিয়ে আসবে। অর্থাৎ ওর যে কমন ক্যারেক্টার গুলো, যে কেন এইটা হলে এইটাকে ডমিনেন্ট বলবো, বা কেন এইটা হলে এটাকে রিসেসিভ বলবো, বা এটা অটোজোমাল, বা এটা সেক্স লিঙ্ক, এই ব্যাপারগুলোই আজকে ডিসকাস করলাম। তো নেক্সট দিনকে আমি যে বিভিন্ন তোমাদের যে সিলেবাসে ইনক্লুড করেছে, ইয়ারলোব থেকে আরম্ভ করে নেক্সট ভিডিওগুলো, কতগুলো ভিডিও আসবে ইয়ারলোব থেকে আরম্ভ করে তোমার বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস পর্যন্ত যে ভিডিওগুলো, সেইগুলো পরপর এক একটা করে ভিডিওতে আসবে। তো আশা করি আজকে যেটা বোঝালাম সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে করতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা লাগলো সেটা তোমরা কমেন্টে লিখে জানিও আমাকে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমি তোমাদের কথাটা বোঝাতে পারলাম। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা হয়তো জানে না ব্যাপারটা, তাদের সঙ্গে যদি তোমরা শেয়ার করো ভিডিওটা, তাহলে তারাও জানতে পারবে, তাদেরকেও সাবস্ক্রাইব করে নিতে বলো। কারণ পরপর যে ভিডিওগুলো আসবে তখন তাদেরও কিন্তু সেক্ষেত্রে তাদের কাছে নোটিফিকেশন যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বাটনটাও অন রেখো। ওকে, তাহলে তারাও উপকৃত হবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি যেটা নিয়ে আসবো, যে টপিকটা, সেটা হচ্ছে রোলিং টাং, অর্থাৎ মানুষের যে জিহ্বা অর্থাৎ জিভ, টাং, তার ক্ষেত্রে যে গোটানো এবং স্ট্রেট এরকম দুটো জিভ হয়, তো তার যে পেডিগ্রি, সেই ব্যাপারটার উপরে যে নেক্সট পার্টটা, সেইটা নিয়ে আমি উপস্থিত হব। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, আজকে রাখি। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।